প্রিয় শ্রোতা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। এখন পড়তে যাচ্ছি হুমায়ুন আহমেদের উপন্যাস তেঁতুল বনে জোছনার সপ্তম ও শেষ খণ্ডটি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। আর পুরো উপন্যাসটি যারা শুনেছেন তাদের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ। পুরো গ্রাম জুড়েই উত্তেজনা। প্রতিটি বাড়িতেই বাতি জ্বলছে। আজিজ মিয়ার বাড়িতে লোকে লোকারণ্য। আশেপাশে গ্রাম থেকে লোকজন আসতে শুরু করেছে। মানুষের উত্তেজনা পশু পাখিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। কুকুর ডাকছে, মাঝে মাঝে কাক ডাকছে। কুকুর এবং কাক মানুষের খুব কাছাকাছি বাস করে। এরা মানুষের সুখ দুঃখের অংশীদার হতে চায়। গ্রামের সব মানুষ জেগে থাকলেও রাস্তাঘাট ফাঁকা। আনিস সাইকেল বের করেছে। অনেকদিন সাইকেলে চড়া হয় না। তার ইচ্ছা চেয়ারম্যান সাহেবের বাড়িতে প্রথমেই যাবে। ঘটনা কি জেনে ফেরার পথে ইমাম সাহেবের বাড়িতে যাবে। সকিনা মেয়েটি সেখানে একা বাস করছে। সে নিশ্চয়ই খুব ভয় পাচ্ছে। মেয়েটাকে বলবে তার বাড়িতে চলে আসতে। নবনী কাল চলে যাবে। সেও চলে যাক নবনীর সঙ্গে। তার এখানে একা থাকা ঠিক না। আনিসের শ্মশানঘাটে যেতেও খুব ইচ্ছে করছে। নবনী আসার পর থেকে শ্মশানঘাটে যাওয়া হয়নি। অন্ধকার রাতে শ্বেত পাথরের মেঝেতে কিছুক্ষণ চুপ করে বসে থাকা, আকাশের দিকে তাকিয়ে তারা দেখা। আনিসের ধারণা নবনী খুব ভুল চিন্তা করেনি। তাদের দুজনের সম্পর্ক জমাট বাঁধেনি। সম্পর্কের রসায়নে খুব সূক্ষ্ম কোনো সমস্যা হয়েছে। সম্পর্ক জমাট বাঁধতে পারছে না। সম্পর্ক যে জমাট বাঁধেনি তার সবচেয়ে বড় প্রমাণ, শ্মশানঘাটে নবনীকে নিয়ে যেতে তার ইচ্ছা করেনি। এই জায়গাটা যেন শুধুই তার একার। সেখানে অন্য কেউ যাবে না। নবনীর সঙ্গে তার বিয়েটা প্রেমের বিয়ে এটা বলা যাবে না। দুজনের পরিচয় খুবই আকস্মিক। নীলক্ষেতে পুরনো বইয়ের দোকানে আনিস বই ঘাটছিল। এই দোকানগুলিতে হঠাৎ হঠাৎ কিছু ভালো বই পাওয়া যায়। সাইকোলজি অফ ডাইং ক্যান্সার পেশেন্টস নামের অসাধারণ একটা বই মাত্র 40 টাকা এখান থেকে আনিস কিনেছিল। ধর্মগ্রন্থ মানুষ যেভাবে পাঠ করে, এই বই আনিস সেভাবেই পাঠ করে। আনিস নিজের মনে বই ঘাটছে, তখন একজন কে যেন আনিসের পাশে এসে বলল, আপনাকে একটু ডাকে। আনিস তাকিয়ে দেখল একটু দূরে গাড়ি পার্ক করা। গাড়িতে অতি রূপবতী এক তরুণী বসে আছে। আনিস তরুণীকে চিনতে পারল না। আনিস বলল, আপনার ভুল হয়েছে, আমাকে না, উনি হয়তো অন্য কাউকে ডাকছেন। লোকটি বলল, আপনাকেই ডাকেন, আপনার নাম আনিস না? আনিস বলল, হ্যাঁ, আমার নাম আনিস। বই খাটা বন্ধ করে আনিস এগিয়ে গেল। তরুণী মেয়েটি বলল, আপনার নাম আনিস না? আনিস বলল, হ্যাঁ। আপনারা ছোটবেলায় কখনো কুমিল্লা ছিলেন? ছিলাম। আপনার ছোট বোন মিনুর সঙ্গে আমি পড়তাম। মিনু নামে আমার কোনো ছোট বোন নেই। মিনু নানার বাড়িতে গিয়ে পুকুরে ডুবে মারা গিয়েছিল। আপনাদের নানার বাড়ি ময়মনসিংহে। আনিস খুবই বিনয়ের সঙ্গে বলল, কোনো এক জায়গায় আপনার ভুল হচ্ছে। আমার নাম আনিস ঠিক আছে, ছোটবেলায় কুমিল্লায় ছিলাম তাও ঠিক আছে, আমাদের নানার বাড়ি যে ময়মনসিংহ তাও ঠিক, কিন্তু আমি সেই মানুষ না। আপনার বাবা কানাডায় থাকতেন। মিনুর মৃত্যুর পর তিনি সবাইকে নিয়ে কানাডা চলে যান। আনিস হতাশ গলায় বলল, আপনি আমার কথা বিশ্বাস করছেন না। আমি বরং একটা কাজ করি, আমার বাবা মা কলাবাগানে থাকেন, আমি একটা কাগজে ঠিকানা লিখে দিচ্ছি। তাদের সঙ্গে কথা বললেই আপনার কনফিউশন দূর হবে। তরুণী শক্ত গলায় বলল, ঠিকানা, টেলিফোন নাম্বার সবই লিখে দিন, আমি আজই যাব, এখনই যাব। এক কাজ করুন, ঠিকানা লেখার দরকার নেই, আমি অপেক্ষা করছি। আপনি বই ঘাটছিলেন, বই ঘাটা শেষ করে গাড়িতে উঠুন, আপনাকে নিয়েই আমি যাব। আনিস বলল, আপনার কি সন্দেহ হচ্ছে আমি ভুল ঠিকানা দেব? এরকম সন্দেহ যে আমার হচ্ছে না তা না। আনিসের বাড়িতে গিয়ে তরুণী মেয়েটির সন্দেহ দূর হয়েছিল। তারপরেও সে অনেকক্ষণ সে বাড়িতে রইল। খাটে পা তুলে নিতান্ত পরিচিত জনের মতো গল্প করতে লাগল। আনিসের মা যখন বললেন, মা, আজ দুপুরে তুমি আমাদের সঙ্গে খাও, নবনী তৎক্ষণাৎ বলল,
আচ্ছা। এক পর্যায়ে আনিসের বাবা এসে ইশারায় তাকে ডেকে পাশের কামরায় নিয়ে নিচু গলায় বললেন, মা, তুমি ওই মহিলাকে বলো সে যেন এরকম শব্দ করে না হাসে। আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে। জরুরি একটা কাজ করছি, এর মধ্যে বাড়ি ঘর কাঁপিয়ে হে 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 হে। মেয়েদের হাসির মধ্যে একটা সৌন্দর্য থাকবে, মাধুর্য থাকবে, তার কিছুই নেই। হাসি শুনলে মনে হবে কয়েকটা হায়না ঝগড়া করছে, একে ওকে কামড়াচ্ছে। নবনী বলল, আপনাদের মধ্যে কি ঝগড়া হয়েছে? তিনি বললেন, হ্যাঁ, 1 সপ্তাহ ধরে কথাবার্তা বন্ধ। আবার যে কথা বলা শুরু করব এটাও মনে হচ্ছে না। মা, তুমি কি আরেকটা কাজ করতে পারবে? হায়নাটাকে বলবে যে আজ থেকে আমি আর তার খাবার মুখে দেব না, হোটেল থেকে খাবার এনে খাবো। কথাটা বলতে পারবে? বলতে পারলে খুবই ভালো হয়। নবনী হাসতে হাসতে বলল, পারবো। দুপুরে খেতে বসে নবনী অবাক হয়ে দেখল আনিসের বাবা সত্যি সত্যি হোটেল থেকে বিরিয়ানি নিয়ে এসেছেন। একই টেবিলে বসে খুব আয়োজন করে খাচ্ছেন। নবনীর খুবই মজা লাগলো। আনিসের মা এই মেয়েটিকে এতই পছন্দ করলেন যে দুপুরে খেতে বসে তিনি ঠিক করলেন, যে করেই হোক এই মেয়েটির সঙ্গেই আনিসের বিয়ে দিতে হবে। তাঁর আগ্রহেই শেষ পর্যন্ত বিয়েটা হয়। নবনীর দিক থেকে হয়তো আগ্রহ ছিল, আনিসের আগ্রহ অনাগ্রহ কিছুই ছিল না। যে মেয়ে মনে মনে অন্য একজনকে অনুসন্ধান করছে তার প্রতি আগ্রহ তৈরি হবার কথাও না। নবনী হয়তো ভেবেছিল এই আনিস তার কল্পনার আনিসের কাছাকাছি যাবে। সেটা সম্ভব হয়নি। নবনীর কল্পনার মানুষটা কেমন আনিস তা জানে না। কল্পনার মানুষের চরিত্রে অভিনয় সে করতে পারেনি, ইচ্ছাও করেনি। জহির খাঁর বাড়ির উঠোন ভর্তি মানুষ, সব কটা ঘরে হারিকেন জ্বলছে। পল্লী বিদ্যুতের কানেকশন থাকলেও আজ ইলেকট্রিসিটি নেই। 2টা হ্যাজাক বাতি জ্বালিয়ে অন্ধকার প্রায় দূরই করে দেয়া হয়েছে। একটা হ্যাজাক বাতি জ্বলছে মাছলা ঘরের উঠোনে, আরেকটা মূল বসতবাড়ির বারান্দায়। জহির খাঁ সাধারণত মাছলা ঘরেই সময় কাটান। আজ তিনি শুয়ে আছেন নিজের ঘরের পালঙ্কে। সেখানে বাইরের লোকজনের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ, কিন্তু আনিসকে সরাসরি সেখানেই নিয়ে যাওয়া হলো। ঘরে বিশাল এক রেলিং দেয়া খাট। খাটে 3টা বালিশ পেতে আধশোয়া হয়ে জহির খাঁ এলিয়ে পড়ে আছেন। তার গায়ে তসরের হলুদ রঙের চাদর। চাদরের নিচে একটু পরে পরেই তিনি কেঁপে কেঁপে উঠছেন। খাটের রেলিং ধরে হেনা চিন্তিত এবং ভীত চোখে দাঁড়িয়ে আছে। জহির খাঁর চোখ লাল, তবে তিনি নেশাগ্রস্ত না। ঘরে অ্যালকোহলের গন্ধ নেই, কর্পূরের গন্ধ আছে। আনিস বলল, আপনার কি শরীর খারাপ করেছে? জহির খাঁ বললেন, শরীর ভালো না খারাপ সেই আলাপ পরে হবে, তুমি ওই চেয়ারটায় বসো। হেনা কাঁপা কাঁপা গলায় বলল, ওনার শরীর খুবই খারাপ। জহির খাঁ ধমক দিয়ে বললেন, তোমারে কে কথা বলতে বলছে? আমার শরীর ভালো না মন্দ সেটা আমি বুঝবো, ঘর থেকে যাও। হেনা চোখ মুখ শক্ত করে রেলিং ধরে দাঁড়িয়ে রইল। জহির খাঁ প্রচণ্ড ধমক দিলেন, কঠিন গলায় বললেন, ঘর থেকে যাও। হেনা বের হয়ে গেল। জহির খাঁ বললেন, ডাক্তার, এখন তুমি আমারে পরীক্ষা টরীক্ষা যা করার করো। আনিস কাছে গেল। গায়ে জ্বর নেই, বরং গায়ের তাপ স্বাভাবিকের চেয়ে সামান্য কম। তবে নাড়ি খুব দ্রুত চলছে, প্রায় 100-র কাছাকাছি। মাঝে মাঝে ড্রপ বিট হচ্ছে। জহির খাঁ বললেন, কি দেখলা? আনিস বলল, গায়ে জ্বর নেই, তবে নাড়ি দ্রুত চলছে। আপনি কোনো একটা বিষয় নিয়ে খুবই উত্তেজিত। বিষয়টা কি তুমি অনুমান করতে পারো? জি না, আমার অনুমান শক্তি ভালো না। জহির খাঁ বিছানায় উঠে বসলেন। লম্বা নিঃশ্বাস ফেলে বললেন, তোমারে আমি অত্যাধিক স্নেহ করি বলেই বলতেছি, নয়তো বলতাম না। ডাক্তার শোনো, আমি সবসময় নানান উত্তেজনার মধ্যে থাকি। উত্তেজনায় থাকা আমার অভ্যাস হয়ে গেছে, এতে আমার শরীর খারাপ করে না। ঘটনা ভিন্ন। তুমি আমার ঘটনাটা আগে শোনো, তারপরে চিকিৎসা করো। বুঝতে পারতেছি আমার চিকিৎসা দরকার।
আমার শরীর অতিরিক্ত খারাপ, নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। তুমি বাড়ির কাছে আইসা সাইকেলের ঘন্টা দিলা, তারপর থেকে নিঃশ্বাস নিতে পারতেছি। হেনা আবার এসে রেলিং ধরে দাঁড়িয়েছে। জহির খা প্রচণ্ড ধমক দিলেন, আবার কেন আসছো? ধমকে হেনা কেঁপে উঠল, কিন্তু খাটের রেলিং ধরেই থাকল। আনিস বলল, আপনি এখন যান, ওনার মেজাজ ঠিক হলে আসুন। চেয়ারম্যান সাহেবের হার্টের অবস্থা ভালো না, এই সময় তাকে আর উত্তেজিত করা ঠিক হবে না। হেনা চলে গেল, তবে তার চোখ ভর্তি পানি। অস্বাভাবিক একটা দৃশ্য। জহির খা গলা নিচু করে বললেন, ডাক্তার শোনো, আজ আমি ইমাম সাহেবরে দেখলাম, আসকান পাঞ্জাবি পরা, মাথায় টুপি। আনিস কিছু বলল না। জহির খা বললেন, ঘটনাটা বলার আগে তোমার কাছে একটা বিষয় পরিষ্কার করা দরকার। এই যে আজিজ মিয়া পানিতে ডুইবা মারা গেছে, এই বিষয়ে তোমার অনুমান কি? কেন মরল? আপনাকে আগেই বলেছি, আমার অনুমান শক্তি দুর্বল। জহির খা বড় করে নিঃশ্বাস ফেলে বললেন, অনেকেই মনে করবে কাজটা আমি করাইছি, ভয় দেখায়া তারে পানিতে নিয়ে ফেলছি। ঘটনা সত্য না। আমি মানুষের শাস্তি দেই, সেই শাস্তির মাপ আছে। কান ধরে উঠবস করায়, মাঠে চক্কর দেওয়ানোর ব্যবস্থা করি। আমার অবস্থায় থাকলে এগুলা করতে হয়, বুঝতে পারতেছ? আনিস জবাব দিল না, চুপ করে রইল। তার বাসায় ফেরা উচিত। সকিনার খবর নিয়ে অতি দ্রুত নবনীর কাছে যাওয়া উচিত। কে জানে, নবনীর জ্বর হয়তো আরও বেড়েছে। বড় মানুষদের কনফেশন শোনা তার কর্তব্যের মধ্যে পড়ে না, তবে এই কনফেশনটা প্রায় সময়ই ওষুধের মতো কাজ করে। সেই অর্থে জহির খার কথা তার শোনা উচিত। ডাক্তার। জি। আমি পিশাচ না, আমি কথায় কথায় বলি আমি দুষ্ট লোক। আমি চাই লোকে আমার দুষ্ট লোক ভাবুক, এতে আমার কাজের সুবিধা হয়। আমি দুষ্ট লোক, এইটা সত্যি, তবে যতটা বলি ততটা না। আমার কথা কি তুমি মন দিয়া শুনতেছ? জি, শুনছি। এখন শোনো, আমি কি দেখলাম। রাত বাজে 1টা, আমার ঘুম আসতেছে না। প্রতি রাতে আমি মদ্যপান করি, এইটা করলাম না। আমার বাড়ির পিছনে একটা লিচু গাছ আছে, তুমি দেখেছো কিনা জানি না, বিরাট গাছ। গাছের তলাটা আমি বাধায় দিয়েছি। মন টন খারাপ থাকলে মাঝে মাঝে সেখানে বসে আছি। হঠাৎ দেখি ডিস্ট্রিক্ট বোর্ডের সড়ক দিয়া কে যেন আসতেছে। ছোটখাটো একজন মানুষ, হেলতে দুলতে আসতেছে। মাঝে মাঝে দাঁড়ায়, চারদিকে তাকায়, তারপর হাঁটা ধরে। আমি তাকায়ে আছি, তারপর দেখি যে দিক থেকে আসতেছিল সে আবার সেই দিকে হাঁটা ধরেছে। কিছুক্ষণ পরে তারে আর দেখা গেল না। আমি ভাবলাম চোখের ধান্দা। একটা সিগারেট ধরালাম, সিগারেটে 2টা টান দিয়েছি, দেখি সে আবার আসতেছে। আমার বুক ধক করে উঠল, কারণ আমি মানুষটারে ভালো মতো চিনেছি, আমাদের ইমাম সাহেব। আমার হাতে আছে একটা 5 ব্যাটারির টর্চ। ডাক্তার, আমি ভীতু লোক না, আবার খুব যে সাহসী তাও না। আমি টর্চ হাতে আগায় গেলাম। লোকটা কাছাকাছি আসলে তার মুখে টর্চ ফেলব। আগে সে যেভাবে আসতেছিল এখনো সেভাবেই আসতেছে। মাঝে মাঝে দাঁড়ায়, এদিক ওইদিক চায়, আবার হাঁটা শুরু করে। লোকটা আমার কাছাকাছি আসতেই আমি তার গায়ে টর্চ ফেললাম। যা ভেবেছিলাম তাই, ইমাম ইয়াকুব। গাল ভর্তি দাড়ি, পরনে আসকান, পায়জামা, মাথায় টুপি। টর্চ ফেলতেই ইমাম উল্টা দিকে দৌড়াতে শুরু করল। আমি টর্চ ধরেই আছি। দেখলাম সে আসলে দৌড়াচ্ছে না, বাতাসের ওপর দিয়ে যাচ্ছে। এই হলো ঘটনা। আপনি কি করলেন? বাড়িতে চলে এলেন? না, আমি লিচু গাছের নিচে গিয়ে আবারও বসলাম। বাড়ি থেকে দোনলা বন্দুক নিয়ে আসলাম, টোটা ভরলাম। ঠিক করলাম, আবার যদি সে আসে গুলি করব। এসেছিল? আর আসে নাই।
রাত ৩টার সময় খবর পাইলাম দুর্ঘটনা ঘটেছে। তারপর থেকে নিঃশ্বাসের কষ্ট। এখন একটু কম না? হ্যাঁ, এখন কম। আপনি শুয়ে থাকুন, ঘুমাবার চেষ্টা করুন, আপনার ঘুম দরকার। ডাক্তার, তোমারে কথাগুলো বলতে পেরেছি, এতে আমার হালকা লাগতেছে। হেনা আবারও মাথা বের করেছে। জহির খা ক্ষিপ্ত গলায় বললেন, ডাক্তার, তুমি এ মেয়ের গালে ঠাস করে একটা চর মারো, বড় ত্যাক্ত করতাছে। হেনা সরে গেল না, দরজা ধরে দাঁড়িয়ে থাকল। ইমাম সাহেবের চালা ঘরে বাতি জ্বলছে। আনিস সাইকেলের বেল টিপতেই সকিনা বের হয়ে এলো। তার মাথা কালো চাদরে ঢাকা, চাদরের ফাঁক দিয়ে মুখ বের হয়ে আছে। সেই মুখ ভয়ে ছোট হয়ে আছে। আনিস বলল, আপনি আমাকে চিনবেন না, আমার নাম। মেয়েটি আনিসকে থামিয়ে দিয়ে শান্ত গলায় বলল, আমি আপনারই চিনি, বাপজান আপনার কথা আমার চিঠিতে লিখেছেন। আপনি একা একা ভয় পাচ্ছেন কিনা দেখতে এসেছি। সকিনা বলল, আমার ভয় কম, কিন্তু আমি ভয় পেয়েছি, আমি খুবই ভয় পেয়েছি। আমার বাপজান মানুষ মারতেছে, এটা কেমন কথা? আনিস বলল, এটা খুবই ভুল কথা, এটা নিয়ে আপনি মোটেই দুশ্চিন্তা করবেন না। আপনি বরং এক কাজ করুন, আমার বাসায় চলুন। আমার স্ত্রী আছে, আপনার থাকতে সমস্যা হবে না। আমার স্ত্রী কাল সকালে ঢাকা চলে যাবে। আমার মনে হয় আপনারও চলে যাওয়া ভালো। বাপজানকে এইভাবে ফেলে রেখে চলে যাব? বাপজানের মৃত্যুর কোনো বিচার হবে না? আনিস কি বলবে বুঝতে পারল না। সকিনা বলল, সবাই আপনাকে খুব ভালো পায়। আমার বাপজান চিঠিতে লিখেছিলেন, আপনি ফিরিস্তার মতো মানুষ। আপনি যদি আমাকে চলে যেতে বলেন, আমি চলে যাব। আনিস বলল, আমি আপনাকে চলে যেতেই বলছি, কারো ওপর কোনো রাগ না রেখে আপনি চলে যান। সকিনা বলল, আচ্ছা, আমি চলে যাব, তবে রাতটা এখানেই থাকব। ভয় পাবেন না? না, ভয় পাব না। জহিরুদ্দিন খাঁ সাহেব আমার জন্য পাহারার ব্যবস্থা করেছেন। তার হুকুম মতো আমার সঙ্গে একজন মহিলা থাকেন, মসজিদে একজন পুরুষ মানুষ থাকে। তাই নাকি? তিনি এই কাজটা প্রথম দিন থেকে আমার জন্য করেছেন। কেন করেছেন তা আমি জানি না। 2 বেলা আমার জন্য তিনি ভাত তরকারি পাঠান। একটা কথা আছে না, গরু মেরে জুতা দান, আমার মনে হয় ব্যাপারটা সেরকম। আনিস বলল, সেরকম তো নাও হতে পারে। হয়তো যে কাজটা উনি করেছেন তার জন্যে তিনি অনুতপ্ত, হয়তো আপনাকে দেখে তার মায়া লেগেছে। আমার ধারণা লোকে ওনাকে যতটা খারাপ ভাবে তত খারাপ উনি না। সকিনা কঠিন গলায় বলল, আমার বাবাই শুধু খারাপ। খারাপ কাজ করে সে শাস্তি পেয়েছে, মৃত্যুর পরেও খারাপ কাজ করছে, মানুষ মারছে। কিছু মনে করবেন না ডাক্তার সাহেব, মনের দুঃখে কিছু কঠিন কথা বললাম। আমি কিছু মনে করিনি। সকিনা কাঁদো কাঁদো গলায় বলল, আমি হাসান নামের লোকটার সঙ্গে কথা বলতে চাইছিলাম, কিন্তু কথা বলতে পারলাম না। জহির খাঁ সাহেব হাসানকে আর তার ছেলেকে দূরে কোথায় পাঠিয়ে দিয়েছেন। তিনি চান না আমি তার সঙ্গে কথা বলি। আনিস বলল, পুরনো প্রসঙ্গ নিয়ে কথা বলার দরকার কি? সকিনা তীক্ষ্ণ গলায় বলল, কেন, আপনি কি বিশ্বাস করেন ঘটনা সত্যি? আনিস বলল, আমি কিছু বিশ্বাস করি না, আবার কোনো কিছু অবিশ্বাসও করি না। আমি শুধু একটা জিনিসই জানি, প্রাণী হিসেবে মানুষ খুবই অদ্ভুত। কোনো প্রাণী তার স্বজাতিকে হত্যা করে না, শুধু মানুষ করে। মাটির হাড়ির মুখ কলা পাতা দিয়ে বাঁধা। বাঁধন খুলতে খুলতে মর্জিনার চোখ চকচক করতে লাগল। সে আদুরে গলায় বলল, আইজ আবার কি আনছেন? মতি উদাস গলায় বলল, জানি না কি আনছি, খুইল্লা দেখো। জিনিসটা কি চিনতেছি না তো।
মুখে দিয়া দেখো। মর্জিনা বলল, দেখতে জানি কেমন, ঘিন্না ঘিন্না লাগতেছে। ঘিন্না লাগলে খায়ও না, সবের সব জিনিস সয় না। ঘি খাইলে কুত্তার লোম পইরা যায়। জিনিসটা হইল তেলিকান্দের সর ভাজা। তেলিকান্দের সর ভাজা? নাটোরের কাঁচাগোল্লা, পোড়াবাড়ির সমসম, কুমিল্লার রসমালাই যেরকম, তেলিকান্দের সর ভাজাও একই রকম। রমেশ কারিগরের সাক্ষাৎ নাতি ওস্তাদ পরমেশ কারিগরের নিজের হাতে পাক দেওয়া জিনিস। ঢাকা শহরের রইস আদমিরা নগদ টাকা দিয়ে এই জিনিস কিনা খায়। 7 দিন আগে অর্ডার দেওয়ান লাগে। বহু ঝামেলা কইরা তোমার জন্য জোগাড় করছি। তুমি জিনিস চিনলা না, আমার আর করণের কি আছে? এইটা হইল আমার কপাল। মর্জিনা আঙুলের ডগায় খানিকটা সরভাজা মুখে দিল। মতি বলল, কেমন? গন্ধ ভালো না, কিন্তু খাইতে ভালো। খাওয়াটাই আসল, গন্ধ কিছু না। গু যদি খাইতে ভালো হইতো, মানুষ নাকে চাপ দিয়া সমানে গু খাইত। মর্জিনা আগ্রহ করে খাচ্ছে। মতির এই দৃশ্য দেখতে বড় ভালো লাগছে। আহারে বেচারি, ভালো মন্দ খাইতে এত পছন্দ করে, সেই ভালো মন্দ খাওয়ার ব্যবস্থাই তারে আল্লাপাক কইরা দেয় নাই। তেলিকান্দের সর ভাজা যে আসলে ওস্তাদ পরমেশ কারিগর বানায়নি, মতি নিজে বানিয়েছে, এটা বলতে ইচ্ছা করছে। মতি চায়ের দোকান থেকে 3 কাপ দুধের সর কিনে নিয়ে সয়াবিন তেলে ভেজে ফেলেছে। সঙ্গে 4 চামচ চিনি দিয়েছে। তেজপাতা ছিল না বলে দেওয়া হয়নি। কড়াই থেকে কালো রং ওঠায় জিনিসটা দেখতে বিদঘুটে হয়েছে। তাতে কি, খাওয়া হলো আসল। মতি বলল, মর্জিনা, মজা পাইছো? মর্জিনা বলল, আরেকবার আনন্দ লাগবো। মতি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, চেষ্টা নেব, পারবো কিনা বলতে পারি না। পরমেশ কারিগররা আমার মতো 2 পয়সা দামের মানুষ কেমনে ধরে কও দেখি? একবার যখন ধরতে পারছেন, আরেকবার পারবেন। দেখি, চেষ্টা নেব। মর্জিনা বলল, আমারে সোনার কিছু কিনা দিয়েন। মেয়ে ছেলে শৈলে সোনার কোনো জিনিস না থাকলে দোষ লাগে। এমন সুন্দর সোনার একটা নাকছাবি ছিল, কই যে পড়ছে। মতি বলল, চিন্তা নিও না, দিব সোনার নাকছাবি। স্বাধীন ব্যবসায় নামতেছি, টাকা পয়সার চিন্তা আর থাকবো না। কি ব্যবসা? স্বপ্নে একটা বড়ি বানানোর হিস্টোরি পাইছি, এই বড়ি বেচব। বড়ির নাম জ্বরমতি। এই বড়ি 2টা খালি পেটে খাইলে যে কোনো জ্বর 2 ঘন্টার মধ্যে আরোগ্য হয়। টাকা পয়সা হইলে কি আর আপনি আমারে পুষবেন? আমি কে? আমি অবশ্যই তোমারে পুষব। টাকা পয়সা হইলে তোমারে বিবাহ করতে পারি। অনেকদিন থেকে সংসার করতে ইচ্ছা করে, টাকা পয়সার অভাবে সংসার করতে পারতেছি না। আমার মতো একটা খারাপ মাইয়ারে আপনি সত্যি বিবাহ করবেন? অবশ্যই করব। তুমি যেমন খারাপ, আমিও তেমন খারাপ। খারাপে খারাপে কাটাকাটি। আনন্দে মর্জিনার চোখে পানি এসে গেল। মতি গভীর আবেগের সঙ্গে বলল, কানবা না। 2 দিনের দুনিয়াতে আসছো, আনন্দ ফুর্তি কইরা যাও। আমার মন খুবই খারাপ। তোমার চোখের পানি দেখলে আরো খারাপ হইব। মন খারাপ কি জন্যে? ইমাম সাহেব আছে না, সে আইজ একটা লোক মাইরা ফেলছে। কি কন আপনি? খুবই খারাপ অবস্থা। আর গ্যারামে যাব না বলে ঠিক করেছি। থাকবেন কই? তোমার এখানে থাকবো। স্বামীরে তো তুমি ফেলতে পারবা না, নাকি ফেলবা? স্বামী আবার কখন হইলেন? এখনো হই নাই, একদিন তো হইব। হইব না? মর্জিনা হাসছে, লাজুক হাসি। মতির দেখতে বড় ভালো লাগছে। না, সংসার ধর্মটা করা দরকার। শুধু যদি বড়িগুলো আস্ত থাকতো, পাউডার হয়ে না যেত। সংসার ধর্মের আগে বড়ি ঠিক করতে হবে। ডাক্তার সাহেবের স্ত্রীর সঙ্গে পরামর্শ করলে হয়।
বড় বুদ্ধি এই মেয়ের, বুদ্ধিতে ঝকঝক করতেছে। সেই তুলনায় মর্জিনার বুদ্ধি গরু ছাগলের চেয়ে সামান্য বেশি, তাও খুব বেশি না, 2 আঙ্গুল বেশি। অন্তরে মায়া মোহব্বত নাই। ভালো ভালো খাওন যদি কেউ দেয় তার জন্যে মায়া মোহব্বত আছে, খাওন নাই, মায়া মোহব্বতও নাই। আজীব মেয়ে মানুষ। সব মেয়ে মানুষই আজীব, মর্জিনা একটু বেশি আজীব। আল্লাহ পাকের দুনিয়াটাই আজীব। মর্জিনা বলল, কি চিন্তা করেন? আল্লাহ পাকের আজীব দুনিয়া নিয়ে চিন্তা করি। মর্জিনা বলল, একটা জিনিস খাইতে খুব মন চায়, গরম বুন্দিয়া, লুচি দিয়া বুন্দিয়া। মতি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কি মেয়ে ছেলে, কোনো ভালো চিন্তা নাই, তার চিন্তা গরম বুন্দিয়া। এমন মেয়ে ছেলে নিয়ে সংসার করা কঠিন হবে, খুবই কঠিন। ভাবের কথা বললে কিছুই বুঝবে না। মতির মাঝে মধ্যে ভাবের কথা বলতে ভালো লাগে। লুচি বুন্দিয়া নিয়ে কতক্ষণ আর কথা বলা যায়। মতি বড়ই উদাস বোধ করল। আনিসের ঘরের বারান্দায় ঝুলানো 4টা অর্কিড গাছেই ফুল ফুটেছে। নীল ফুল, লম্বা বড় বড় সতেজ অহংকারী পাপড়ি। আনিস মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। স্বপ্নে অর্কিড গাছে ফুল ফুটতে সে দেখেছে। স্বপ্নের ফুল থেকে আলো ঠিকরে বের হচ্ছিল, বাস্তবের ফুলগুলি থেকে আলো ঠিকরে বের হচ্ছে না, কিন্তু দেখতে স্বপ্নের ফুলের চেয়েও সুন্দর লাগছে। আনিস ঠিক করল অর্কিড গাছে ফুল ফোটার খবরটা নবনীকে জানাবে। কয়েক লাইনের চিঠি, তুমি যে অর্কিডগুলি দিয়েছিলে সেখানে ফুল ফুটেছে, এই সঙ্গে গাছের কিছু ছবি। নবনী ক্যামেরার জন্য ফিল্ম নিয়ে এসেছিল, ব্যবহার করা হয়নি, এখন ব্যবহার করা যাবে। ফিল্ম নেত্রকোনা পাঠিয়ে ডেভেলপ করে আনাতেও 2 দিন লাগবে। বিরাটনগরে কিছু ছবিও সে তুলে নিয়ে যাবে। শ্মশানঘাটের ছবি, বুধবারে যে হাট বসে হাটের ছবি, আড়ংয়ের ছবি। বিরাটনগরে থাকার তার কাল শেষ হয়েছে। ট্রপিক্যাল মেডিসিনে পিএইচডি করার স্কলারশিপ পাওয়া গেছে। গবেষণার কাজটা তার কেমন লাগবে সে বুঝতে পারছে না। ডাক্তারি করে যে আনন্দ সে পেয়েছে, সেই আনন্দ কি পাবে? মনে হয় পাবে না। মানুষের ভালোবাসায় যে অভ্যস্ত হয়ে যায়, সেই ভালোবাসা না পেলে সে অথই জলে পড়ে যায়। আনিসকে দেখে কেউ যখন গর্ব এবং অহংকার নিয়ে বলে, আমরার সাইকেল ডাক্তার যায়, বাক্কা বেড়ার চাক্কাডা, তখন মনে হয় কড়া কোনো নেশার বস্তু রক্তে ঢুকে গেছে, শরীর ঝনঝন করতে থাকে। বুধবার হাটে আনিস মাছ কিনতে গিয়েছিল। 10টা কই মাছ কিনে দাম দিতে গেল। মাছওয়ালা এমনভাবে তাকালো যেন সে অত্যন্ত অপমানিত বোধ করছে। হড়বড় করে বলল, আমি গরিব বইলা এই অপমান? আপনি আমার দাম দিতে চান? কপালের দোষে গরিব হয়েছি ডাক্তার সাহেব। আজ যদি আপনার কাছে মাছের দাম নেই আর এই সংবাদ আমার পরিবারের কানে যায়, হ্যাঁ, আমার 3 তালাক দিয়ে বাপের বাড়ি চলে যাইব। আনিস হাসতে হাসতে বলল, কারণ কি? কারণ আপনি তারে বাঁচাইছিলেন, আমরা তার জীবনের আশা ছাইরা দিছিলাম, মৌলবি ডাকাইয়া তবা পর্যন্ত করাইছি। মানুষের ভালোবাসার বন্ধন কাটানো খুবই কঠিন। কঠিন হলেও বন্ধন কাটাতে হবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হবে। আনিস সাইকেল নিয়ে পথে নামল। সাইকেলের ক্যারিয়ারে ডাক্তারের ব্যাগ আছে। সেই ব্যাগের এক কোণায় আছে একটা ক্যামেরা, ছবি তোলা হবে। মসজিদের কাছে এসে আনিস সাইকেল থেকে নামল। মসজিদের নতুন ইমাম সাহেব বের হয়ে এলেন। খুবই অল্প বয়স্ক, হাসি খুশি একজন যুবক, সুন্দর চেহারা। আনিস বলল, ইমাম সাহেব কেমন আছেন? ইমাম বিনয়ের সঙ্গে বলল, ভালো আছি ডাক্তার সাহেব। আনিস বলল, একা একা থাকেন, ভয় লাগে না? ইমাম বলল, জি না, ভয় লাগে না। আল্লাহ পাকের পাক কালাম পড়ে রাতে ঘুমায়, ভয় লাগবে কি জন্যে? নতুন ইমামকে আনিসের খুব পছন্দ। ছেলেটা হাদিস কোরআনের বইপত্র ঘেটে সবাইকে দেখিয়েছে, অপঘাতে যার মৃত্যু হয়েছে তার জন্যও জানাজার নামাজ হবে। সে আগের ইমাম সাহেবের জন্যে জানাজার নামাজের ব্যবস্থা করেছে।
আনিস সকিনাকে চিঠিটা লিখে ঘটনাটা জানিয়েছে। আনিস লিখেছে, আপনি শুনে আনন্দিত হবেন যে আপনার বাবার জন্য জানাজার নামাজের ব্যবস্থা হয়েছে। মসজিদের নতুন ইমাম সাহেব ব্যবস্থা করেছেন এবং প্রচুর লোক সমাগম হয়েছে। বিরাটনগর গ্রাম ছাড়াও আশেপাশের গ্রামের মানুষরা জানাজায় শরিক হয়েছে। জানাজার পর মিলাদ হয়েছে। চেয়ারম্যান জহির খাঁ সাহেব মিলাদ উপলক্ষে 2টা গরু জবাই করে লোকজনদের খাইয়েছেন। আপনার শুনে খুবই ভালো লাগবে যে জহির খাঁ সাহেব মিলাদের অনুষ্ঠানে বলেছেন তিনি অন্যায় করেছেন, একজন সম্মানিত মানুষকে অপমান করেছেন। জহির খাঁ সাহেবের শরীর ভালো না, আপনি দয়া করে তার উপর কোনো রাগ রাখবেন না। ক্লিনিকের কাজ শেষ করে বাড়ি ফিরে আনিস কিছুক্ষণ শুয়ে থাকল। তার নিজের শরীরও ভালো লাগছে না। আজকাল শরীরটা ভালো যাচ্ছে না, অল্পতেই ক্লান্তি লাগে। এই ক্লান্তি মনের না শরীরের তাও সে বুঝতে পারছে না। জটিল কোনো ব্যাধি কি শরীরে ঢুকে পড়েছে, যে ব্যাধিকে সে নিজে সাইকেলের ঘণ্টা বাজিয়ে দূর করতে পারবে না? প্রকৃতি মানুষকে নিয়ে নানান খেলা খেলে। প্রকৃতি হঠাৎ যদি চায়। আনিস ঘুমিয়ে পড়ল। তার দুপুরে খাওয়া হলো না। সুজাত মিয়া রান্না করে বসে রইল। মানুষটা না খেয়ে ঘুমাচ্ছে, সে কি করে খায়? সুজাতের পায়ে চকচকে নতুন জুতা। এই জুতা আনিস অর্ডার দিয়ে ঢাকা থেকে বানিয়েছে। জুতার হিল একটা বড়, একটা ছোট। এই জুতা পরে সুজাত অন্য সবার মতো সাধারণভাবে হাঁটতে পারে। পায়ে জুতা পরা অবস্থায় তার হাঁটা দেখে কেউ বলতেই পারবে না তার পায়ে কোনো সমস্যা আছে। জুতা পরে হাঁটতে তার খুবই লজ্জা লাগে। সে হলো ফকিরের বাচ্চা, কিন্তু পায়ের চকচকে জুতা। আবার এই জুতা পরে হাঁটতেও তার ভালো লাগে। একদিন জুতা পরে সে একটা দৌড় দিয়েছিল, কোনো সমস্যা হয়নি। সুজাত শুনেছে আনিস চলে যাবে। সুজাত এই নিয়ে কিছু বলেনি, তবে সে ঠিক করে রেখেছে ডাক্তার সাহেবের সঙ্গে সেও যাবে। বিলাত, লন্ডন, যেখানেই হোক যাবে। বিরাটনগর ছেড়ে সে থাকতে পারবে না। ডাক্তার সাহেব যদি তাকে নিতে না চান তাহলে সেই জুতা জোড়া পরবে না, মগরা নদীতে ভাসিয়ে দেবে। এটা তার মুখের কথা না, সে জুম্মা ঘর ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে। দুপুরের টাকে আনিস 2টা চিঠি পেয়েছে। একটা তার মা লিখেছেন, আরেকটা নবনী। মার চিঠিটা আনিস বিছানা থেকে না নেমে সঙ্গে সঙ্গে পড়ে ফেলল। মা লিখেছেন, বাবা তুমি পিএইচডি করতে বাইরে যাচ্ছ শুনে খুবই আনন্দিত হয়েছে। তোমার বাবা তার স্বভাব মতো এটা নিয়েও নানাবিধ যন্ত্রণা করছেন। তুমি আমেরিকা যে স্টেটে যাচ্ছ তার আবহাওয়া এবং তার জলবায়ু নিয়ে বইপত্র এনে নানান ধরনের গবেষণা শুরু করেছেন এবং তিনি তার জ্ঞানের নমুনা আমাকেও দেখাতে শুরু করেছেন। রাত 3টার সময় কেউ যদি আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলে মেরিল্যান্ডে ডিসেম্বর মাসেও বরফ পড়ে না, গত বছরের ক্রিসমাসের সময়ও বরফ পড়েনি, তখন কেমন লাগে তুমিই বলো। এই নিয়ে আমি 2-1টা কঠিন কথা বলেছি, তার ফলে তোমার বাবা বাড়ি ছেড়ে চলে গেছেন। এখন তিনি আছেন উত্তরায় তার খালাতো ভাই পারভেজ সাহেবের বাসায়। সেখান থেকে নিয়ম করে প্রতিদিন টেলিফোনে আমার সঙ্গে ঝগড়া করছেন। যতই বয়স বাড়ছে ততই তোমার বাবা এলোমেলো হয়ে যাচ্ছেন। শুনেছি তুমি খুব ভালো ডাক্তার হয়েছ, তোমার বাবার জন্য অবশ্যই ওষুধের ব্যবস্থা করবে। আনিস হো হো করে হাসছে। সুজাত ঘরে ঢুকে বলল, ভাত খাইবেন না? আনিস বলল, অবেলায় আর ভাত খাবো না, শরীরটা ভালো লাগছে না, 1 কাপ চা খাবো। আচ্ছা শোনো, চাও খাবো না। সুজাত শুকনা মুখে তাকিয়ে আছে। তার প্রচণ্ড খিদে লেগেছে, কিন্তু সে ডাক্তার সাহেবকে ফেলে কিভাবে খাবে? নবনী চিঠিটা পড়তে আনিসের ভয় ভয় লাগছে। চিঠিতে কি লেখা আছে আনিস তা অনুমান করতে পারে। তারপরেও চিঠি পড়ার মতো সাহসে সঞ্চয় করে উঠতে পারছে না। আনিস বিছানা ছেড়ে উঠল। শরীরের অসুস্থতাটাকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। সাইকেলে করে সে খানিকটা ঘুরবে, তারপর যাবে শ্মশান ঘাটায়। নবনীর সব চিঠি সে শ্মশান ঘাটের নির্জনতায় পড়েছে। আজকেটা বাদ যাবে কেন? হোক না কোনো কঠিন চিঠি। আনিস শ্মশান ঘাটে গিয়ে খানিকটা চমকালো।
কেউ একজন শ্মশান ঘাটা ঝকঝক করে রাখছে। এ কাজটা যে আজই প্রথম করা হচ্ছে তা না, রোজই করা হচ্ছে। কাজটা কেউ একজন আনিসকে খুশি করার জন্য করছে তা বোঝা যাচ্ছে। যে কাজটা করছে সে ঘটনাটা প্রকাশ করছে না। নবনী থাকলে চট করে বের করে ফেলত। এসব ব্যাপারে তার অসম্ভব বুদ্ধি। আনিস নবনীর চিঠি পড়তে শুরু করল। ডাক্তার সাহেব, কেমন আছো বলো তো? শুনে খুব খুশি হবে কিনা জানি না, আমার দুঃস্বপ্ন দেখা বন্ধ হয়েছে। কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেলে ঢাকায় এসে দুঃস্বপ্নহীন রাত কাটাচ্ছি। স্বপ্ন খাতাটা কুটি কুটি করে ফেলে দিয়েছি। আমার চিঠি পড়ে কি কষ্ট পাচ্ছ? প্লিজ কষ্ট পেও না। দুঃস্বপ্ন নিয়েও যদি তোমার গলায় ঝুলে থাকতাম তাহলে কষ্টটা অনেক বেশি হতো। এখন অনেক কমের ওপর দিয়ে গেল। আমার সিদ্ধান্ত তোমার মাকে জানাতে গিয়েছিলাম। তিনি তোমার বিদেশ যাত্রা নিয়ে এতই আনন্দিত যে কথাটা বলা গেল না। বিদেশ যাবার ব্যাপারটা নিয়ে তুমি একটু চিন্তা করো তো। আমার ধারণা গ্রামে ডাক্তারের ব্যাপারটাতে তুমি যতটা আনন্দ পাচ্ছ, বিদেশের ল্যাবরেটরিতে তত আনন্দ পাবে না। তোমাকে সাইকেল ডাক্তার হিসেবে যতটা মানায়, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গুরুগম্ভীর অধ্যাপক হিসেবে তত মানায় না। তোমাদের মতি আমার কাছে গোপনে একটা পরামর্শ চেয়েছে। সে নাকি স্বপ্নে পাওয়া কি ট্যাবলেট বানাতে যাচ্ছে। ট্যাবলেট জোড়া লাগছে না। জোড়া কিভাবে লাগে জানতে চেয়েছে। তাকে বলো আগার আগার গাম ব্যবহার করতে। আমি এক্সপার্ট ওপিনিয়ন নিয়েই বলছি। আগার আগার গাম পানিতে গুলে বড়ির সঙ্গে মেশাতে হবে। তোমাদের মতি যে ইমাম সাহেব সেজে বিভিন্ন মানুষকে ভয় দেখাতো, এটা জানো? মহিলা শার্লক হোমসের মতো আমি রহস্য ভেদ করেছি। কিভাবে করলাম বলি। আমি লক্ষ্য করলাম মতির হাইট এবং ইমাম সাহেবের হাইট একই। দুজনেই রোগা পাতলা ছোটখাটো মানুষ। তখন আমার সন্দেহ হলো মতি বোধহয় ইমাম সাহেবের আচকান টুপি চুরি করে এই কাজটা করছে। আমি মতিকে হুট করে জিজ্ঞেস করলাম, মতি, ইমাম সাহেবের আচকান টুপি চুরি করেছ কেন? মতি পুরোপুরি হকচকিয়ে গেল। তখন বললাম, মানুষকে ভয় দেখাও কেন? মানুষকে ভয় দেখানো কি উচিত? মতি খুবই বিব্রত ভঙ্গিতে মাথা চুলকাতে লাগল। দেখেছ আমার কত বুদ্ধি? তোমাদের চেয়ারম্যান জহির খাঁ সাহেবের কথায় বিভ্রান্ত হয়েও না। তিনি অত্যন্ত চালাক মানুষ। তার চালাকির সঙ্গে তুমি পারবে না। তুমি তো জানো না তার স্ত্রীর রহস্যময় মৃত্যু হয়েছিল। ভদ্রমহিলা কলেরায় মারা গেছেন এই ঘোষণা দিয়ে তিনি অতি দ্রুত তার স্ত্রীর কবরের ব্যবস্থা করেন। এই লোককে চট করে বিশ্বাস করা কি উচিত? আমার কেন জানি মনে হচ্ছে অতি দ্রুত তিনি তোমাকে কোনো বিপদে ফেলবেন। কারণ তিনি তার আশেপাশে ক্ষমতাবান মানুষ পছন্দ করেন না। তুমি কাকতালীয়ভাবে এই অঞ্চলের একজন ক্ষমতাধর মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছ। তুমি মানুষটা বোকা বলে আমার ভয়। বোকা বলছি বলে রাগ করছো না তো? তুমি বোকা তো বটেই। বোকা বলে আমি যখন বলেছি তোমাকে আবার পছন্দ হচ্ছে না, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তুমি সঙ্গে সঙ্গে বিশ্বাস করে ফেলেছ। মানুষকে এত বিশ্বাস করাও কিন্তু ঠিক না। আমি ঢাকায় আসার সময় ট্রেনে উঠেছি, দেখলাম তুমি অন্যদিকে তাকিয়ে আছো। একবারও আমার দিকে তাকাচ্ছ না। আমি প্রথম ভাবলাম রাগ করে তাকাচ্ছ না। তারপর হঠাৎ দেখি তোমার চোখ ভর্তি পানি। আমার কি যে আনন্দ হলো। তখন ভাবলাম কিছুদিন তোমাকে কষ্ট দিয়ে দেখি। আনন্দকে তীব্র করার জন্য কষ্টের প্রয়োজন আছে, তাই না? আমার অর্কিড গাছগুলোতে ফুল ফুটলে আমাকে খবর দেবে। আমি চলে আসব। ডাক্তার সাহেব, তুমি আমার জন্য 2 ফোঁটা চোখের জল ফেলেছ। তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব। চিঠি শেষ করে আনিস স্তব্ধ হয়ে বসে রইল। একসময় সন্ধ্যা মিলালো, রাত হলো, অন্ধকার রাত। তারপরেও আনিসের মনে হলো অপূর্ব জোছনা হয়েছে। জোছনা তীব্র আলো শ্বেত পাথরে চকমক করছে। জোছনা গায়ে মাখার জন্যে কিনা কে জানে ডাক্তারি ব্যাগ মাথার নিচে দিয়ে আনিস লম্বা হয়ে শুয়ে পড়ল।
অন্ধকার ঝোপের আড়াল থেকে মতি অবাক হয়ে দৃশ্যটা দেখছে। শ্মশানঘাট সেই ধুয়ে পরিষ্কার করে। শ্মশানঘাটায় এসে এই পাগল ডাক্তার যা করে তাই তার দেখতে ভালো লাগে। তার কাছে মনে হয় রহস্যে ভরা এই মানব জীবনটাকে লোকে যত খারাপ বলে, আসলে তত খারাপ না। মতির কাছে মনে হলো ডাক্তার শুধু যে লম্বা হয়ে শুয়ে আছে তা না, মাঝে মাঝে ফুঁপিয়ে কাঁদছে। মতি মনে মনে বলল, আহারে আহারে।